পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 14 ডিসেম্বর। যুদ্ধে পরাজয় আসন্ন জেনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর নির্দেশ ও তালিকা মোতাবেক পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর আল-শামস বাহিনীর ঘাতক দল জাতির যেসব শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে, পৈশাচিক নির্যাতনের পর ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি বধ্যভূমিতে তাদের হত্যা করে। দুপুর 12টা থেকে 1টার মধ্যে আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের উপস্থিতিতে 7-8 জন সশস্ত্র আলবদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর বাসায় জোর করে ঢুকে পড়ে এবং তাকে ইপিআরটিসির একটি মিনি বাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় অধ্যাপক মোফাজ্জলের ভাই এক ঘাতকের মুখোশ টেনে খুলে ফেললে ঘাতক চৌধুরী মঈনুদ্দিনের পরিচয় প্রকাশ পায়। তৎকালে চৌধুরী মঈনুদ্দিন বাংলা বিভাগের ছাত্র ছিল। দুপুরে ওই দুই ব্যক্তির নির্দেশে 3-4 জন সশস্ত্র আলবদর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নাট্যকার মুনির চৌধুরীর সেন্ট্রাল রোডের বাসা থেকে বন্দুকের মুখে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘাতক আলবদর বাহিনীর 4-5 জন সশস্ত্র সদস্য এদিন সন্ধ্যায় কারফিউ চলাকালে সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে তার কায়েতটুলির বাসা থেকে তুলে নিয়ে যায়। এদিন মিত্রবাহিনী ফরিদপুর থেকে ঢাকার পথে মধুমতি নদী অতিক্রম করে। দ্রুত ঢাকা পৌঁছবার জন্য মিত্রবাহিনীর 2টো ব্রিগেড পাক সেনাদের অবস্থান এড়িয়ে দুভাগে বিভক্ত হয়ে নদী পার হয়। মিত্রবাহিনীর একটি ব্রিগেড মানিকগঞ্জে পাক অবস্থানের উপর আক্রমণ করে এবং মানিকগঞ্জকে শত্রুমুক্ত করে সাভারের দিকে এগিয়ে আসে। মিত্রবাহিনী ঢাকার উত্তর দিক থেকে ঢাকায় প্রবেশের পথ টঙ্গীর তুরাগ নদীর পাড়ে পাক বাহিনীর মুখোমুখি হয়। পাক সৈন্যরা এখানে শক্তিশালী প্রতিবন্ধকতা গড়ে তুলেছিল। ঢাকার পশ্চিম উত্তর সীমানা বরাবর চন্দ্রা, সাভার, মিরপুর অঞ্চল ধরে রাজধানীর দিকে এগিয়ে আসতে থাকে মিত্রবাহিনীর আরও একটি ব্রিগেড। ঢাকার দক্ষিণ পূর্ব দিকে শীতলক্ষার পারে ড্যামরার মিত্রবাহিনী পাক প্রতিরোধ ব্যুহের উপর আঘাত হানে। আরেকটি দল শীতলক্ষা পার হয়ে রূপগঞ্জ মুক্ত করে। কে ফোর্সের অধিকাংশ দল এদিন মুরাপাড়া পৌঁছে যায় এবং শীতলক্ষা নদী পার হয়ে বালু নদীর পাড়ে অবস্থান নেয়। 4-5 দিন আগে থেকেই মার্কিন 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে এগুচ্ছে এমন খবরে আশান্বিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। চীন মার্কিন সরাসরি হস্তক্ষেপে পাকিস্তানি সেনাবাহিনীকে ভারতের আক্রমণ থেকে রক্ষা করবার আশা দেখছিলেন পাক বাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল নিয়াজিও, আর তাই তিনি সময়ক্ষেপণের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। এদিন সকালে গভর্নর হাউসে মালিক মন্ত্রিসভা ও প্রাদেশিক সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়। এ খবর পেয়ে যায় মিত্রবাহিনী। সকাল 11:15টায় 3টি মিগ জঙ্গি বিমান গভর্নর হাউসে আক্রমণ চালায়। এতে প্রধান হলরুমের বিশাল ছাদটি উড়ে যায়। গভর্নর মালিক এয়ার রেইড শেল্টারে আশ্রয় নেন। এর পরপরই তিনি গভর্নর পদ ত্যাগ করে পদত্যাগপত্র লেখেন এবং তিনি ও তার পদস্থ কর্মকর্তারা রেডক্রসের ঘোষিত নিরপেক্ষ এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। এদিকে দুপুরের পর প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছ থেকে নিয়াজির বার্তার জবাব আসে, যাতে যুদ্ধবিরতির জন্য অনুমোদন দেয়া হয়। সব আশা শেষ হয়ে যাওয়ায় আসন্ন পরাজয়ের সম্মুখীন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি সহ শীর্ষ কমান্ডাররা সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলের হাতে একটি চিঠি তুলে দেন। বলেন, এটাই হলো ভারতের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব।
চট্টগ্রাম সেক্টরে মুক্তিবাহিনী কুমিরা ঘাঁটির পতন ঘটিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হয়। লেফটেন্যান্ট শওকতের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি কোম্পানি নাজিরহাট মুক্ত করে। ক্যাপ্টেন গফফারের নেতৃত্বে চতুর্থ বেঙ্গলের একটি দল চিটাগং রাঙামাটি রোড ধরে কুমিরা পাহাড় পার হয়ে হাটহাজারী আক্রমণের উদ্দেশ্যে অগ্রসর হয়। ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে 10 বেঙ্গলের যোদ্ধারা দুপুর 12টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। হানাদার বাহিনীর একটি ব্রিগেড কক্সবাজার হয়ে স্থলপথে বার্মায় পালাবার পথে মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ে। ভারতীয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মানেকশ পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্যে এক বার্তায় বলেন, আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার আওতায়। সুতরাং আপনারা আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু। যারা আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। এদিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাক সেনা আত্মসমর্পণ করে। শুধুমাত্র ময়নামতিতেই আত্মসমর্পণ করে 1134 জন পাকিস্তানি সৈন্য। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করার যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এদিন বান্দরবান, সিরাজগঞ্জ, কেশবপুর, মোরেলগঞ্জ, শাহজাদপুর, শেরপুর, শিবগঞ্জ, উল্লাপাড়া, তারাইল, আক্কেলপুর, পাঁচবিবি, নবীনগর, সাভার, কালিয়াকৈর, গজারিয়া, মির্জাপুর, চাঁপাইনবাবগঞ্জ, কাউখালী, চিলমারি, দোহাজারী, নাজিরহাট, সান্তাহার রেল জংশন হানাদার মুক্ত হয়।